আসসালামু আলাইকুম। লাল সাদা শাড়ি আর কালারফুল সব মুখোশ, রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়। পয়লা বৈশাখ তো বলতে আমরা এখন এটাই বুঝি, তাই না? কিন্তু আমাদের এই চেনা উৎসবটা কি সবসময় ঠিক এমনই ছিল? মানে এই যে মঙ্গল শোভাযাত্রা বা ধরুন পান্তা ইলিশ, এগুলো কবে থেকে আমাদের ঐতিহ্যের অংশ হলো? সত্যি বলতে কি, এই উত্তরটা আমাদের অনেককেই বেশ অবাক করে দিবে। চলুন এই উৎসবের একদম গোড়ায় ফিরে যাই, দেখি আসল গল্পটা আসলে কি। পয়লা বৈশাখের শুরুটা কিন্তু কোনো সাংস্কৃতিক উৎসব হিসেবে হয়নি। এর শেকড় লুকিয়ে আছে একদম বাস্তব একটা প্রয়োজনে। মানে এর শুরুটা হয়েছিল অর্থনৈতিককে ঘিরে, শিল্প সাহিত্য দিয়ে নয়। বাংলা সনের প্রচলনটা করেছিলেন মুঘল সম্রাট আকবর। তিনি সিংহাসনে বসে একটা বড় সমস্যায় পড়লেন। দেখলেন ইসলামিক হিজরি ক্যালেন্ডার তো চাঁদের উপর ভিত্তি করে চলে, কিন্তু এই অঞ্চলের চাষাবাদ হয় সূর্যের হিসাবে। ফলে ফসল তোলার সময় এর সাথে খাজনা আদায়ের কোনো মিলই ছিল না। এই সমস্যার সমাধান করতে তিনি চালু করলেন ফসলি সন, যার মূল উদ্দেশ্যই ছিল একদম সহজ, চাষ আর খাজনার হিসাব মেলানো। তখন নববর্ষের মূল আকর্ষণ কোনো উৎসব ছিল না, ছিল হালখাতা। এটা আসলে একটা অর্থনৈতিক প্রথা। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের পুরনো হিসেবের খাতা বন্ধ করে নতুন খাতা খুলতেন। কৃষকরা বা ক্রেতারা তাদের পুরনো দিনা শোধ করতেন আর তার বদলে মিষ্টিমুখ করে যেতেন। এটাই ছিল নতুন বছরের শুরু, যা ছিল একটা মিষ্টি সম্পর্ক দিয়ে। মানে হালখাতা কিন্তু শুধু একটা টাকা পয়সার লেনদেন ছিল না, এর আসল ভিত্তিটাই ছিল বিশ্বাস, ভরসা আর মানুষের সাথে মানুষের সম্পর্ক। এই জিনিসটাই কিন্তু একটা গোটা গ্রামের অর্থনীতিকে চালিয়ে নিয়ে যেত। এটাই ছিল তখনকার পহেলা বৈশাখের আসল স্পিরিট। গ্রামের সেই অর্থনৈতিক প্রাঙ্গণে থেকে পহেলা বৈশাখ একসময় চলে এলো শহরের রাজপথে, আর এখানেই উৎসবটার এক আমূল পরিবর্তন ঘটে গেল। এটা শুধু আর একটা উৎসব থাকলো না, হয়ে উঠল একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা, আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই বিরাট বদলের শুরুটা হয় 1967 সালে, যখন পাকিস্তান শাসন চলছে আর বাঙালি সংস্কৃতির উপর আসছে একের পর এক আঘাত। এমনকি রবীন্দ্রনাথের গানও নিষিদ্ধ করার চেষ্টা চলছে। ঠিক সেই সময় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনার বটমূলে পহেলা বৈশাখ উদযাপন শুরু করে। এটা ছিল সরাসরি একটা সাংস্কৃতিক প্রতিরোধ। রমনার ওই ভোরবেলার অনুষ্ঠানটা পহেলা বৈশাখের চিত্রটা চিরদিনের জন্য বদলে দিল। আর এটা 10টা উৎসবের মতো থাকলো না, হয়ে উঠল সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে সাংস্কৃতিক স্বাধীনতার এক বলিষ্ঠ ঘোষণা, বাঙালির অধিকার আদায়ের এক জোরালো আওয়াজ। তাহলে অর্থনৈতিক হালখাতা আর রাজনৈতিক প্রতিরোধ থেকে আজকের এই রঙিন আনন্দময় উৎসবে আমরা ঠিক কিভাবে পৌঁছালাম? জানলে হয়তো অবাক হবেন যে আমাদের এখনকার সবচেয়ে প্রিয় আর পরিচিত ঐতিহ্যগুলোর বয়স আসলে খুব বেশি দিনের নয়। আজকের নববর্ষের সবচেয়ে বড় আইকন কি? অবশ্যই মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এর শুরুটা হয়েছে খুব বেশি দিন আগে নয়, মাত্র 1990 সালে। তখনকার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এই বিশাল মিছিলের আয়োজন করে। আর আজ দেখুন এই শোভাযাত্রাই ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আর পান্তা ইলিশের গল্পটা সে তো আরও মজার। বিশ্বাস করুন বা নাই করুন, এটা কিন্তু একটা 1000 বছরের কোনো পুরনো ঐতিহ্য নয়। পান্তা ভাত তো ছিল গ্রামের কৃষক শ্রমিকের সাধারণ খাবার। মাত্র 1983 সালে রমনার কিছু সাংস্কৃতিক কর্মী প্রথমবার এর সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার প্রচলন করে। ব্যাস, জন্ম নিল এক আধুনিক ঐতিহ্য, যা কিনা দেখতে দেখতেই পহেলা বৈশাখের আইকন হয়ে গেল। তবে সময়ের সাথে সাথে এই উৎসব যেমন নতুন চেহারা পেয়েছে, তেমনি একে ঘিরে কিছু কিছু বিতর্ক আর চ্যালেঞ্জও তৈরি হয়েছে। চলুন এবার সেদিকেও একটু তাকানো যাক। যেমন ধরুন মঙ্গল শোভাযাত্রা, এর মূল উদ্দেশ্য হলো অশুভ শক্তিকে দূরে ঠেলে দিয়ে শান্তি আর মঙ্গলের বার্তা দেওয়া। কিন্তু অন্যদিকে এইটা নিয়ে সমালোচনাও কম নেই। অনেকে বলেন এটা নাকি বাঙালিদের একেবারে আদি সংস্কৃতি নয়, আবার এর কিছু প্রতীক বিশেষ ধর্মীয় ছাপ আছে বলেও অনেকে প্রশ্ন তোলেন। তবে এই আধুনিকতার একটা দামও আমাদের দিতে হচ্ছে। উৎসবের যে মূল অর্থনৈতিক ভিত্তি ছিল, মানে সেই যে হালখাতা, সেটা তো এখন প্রায় হারিয়েই গেছে। আবার বাণিজ্যিকীকরণের ফলে ইলিশের দাম বেড়েই চলেছে, সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। আর উৎসবটা দিন দিন এতটাই শহরকেন্দ্রিক হয়ে পড়ছে যে গ্রামের মেলা আর লোকসঙ্গীতের মতো দারুণ সব ঐতিহ্যগুলো ধীরে ধীরে বিলিয়ে যাচ্ছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই দাঁড়ায়, একটা উৎসব যখন সময়ের সাথে সাথে এভাবে বদলে যায়, তখন কি সে তার আসল সত্তাটা হারিয়ে ফেলে, নাকি নতুন পরিচয়ে আরও বেশি